অবশেষে আজ রুমিন ফারহানা গ্রেফতার হয়ে ম্যাজিস্ট্রেটকে অপমান করার কারণে। দর্শক দেখতে পাচ্ছেন রুমিন ফারহানা গ্রেফতার হয়েছে এবং তাকে গাড়ি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া ব্যারিস্টার রুমিন ফারহানাকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ করে। এদিকে আজ রুমিন ফারহানা গ্রেফতার হয়ে গতকাল একজন ম্যাজিস্ট্রেটকে অপমান করার অপরাধে। তারেক রহমান সরাসরি অ্যাকশন নেয় রুমিন ফারহানার উপর। রিমান্ডে রুমিন ফারহানা অনেক তথ্যই স্বীকার করে। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার। ভিডিওতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় কে এমন করে। প্রত্যুত্তরে রুমিন ফারহানা বলেন খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন। বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রীর অনুমতি ছাড়া ম্যাজিস্ট্রেট এখান থেকে বের হতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিশ্ব মিডিয়া এখন দূরবীন দিয়ে খুঁজছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে কেন হঠাৎ করে ডক্টর ইউনূসকে সকলে দূরবীন দিয়ে খুঁজছে। যখন বিএনপির অনেক বড় বড় নেতা মামলার ভয়ে গর্তে লুকিয়েছিলেন তখন রুমিন ফারহানা একাই বাঘিনীর মতো সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। সংসদে দাঁড়িয়ে তার ক্ষুরোধার বক্তব্য সরকারের অনেক মন্ত্রীর বুকে কাঁপন ধরিয়ে দিত। এদিকে তারেক রহমানের সাথে যুদ্ধের ঘোষণা দিল রুমিন ফারহানা। এরই মধ্যে রুমিন ফারহানার উপর বিএনপি নেতাকর্মীদের ভয়ানক হামলা হয়েছে। দুপুরে তারেক রহমানকে ফোন করে গালিগালাজ করলো রুমিন ফারহানা। সারা দেশের জনগণ আজ অবাক হয়েছে রুমিন ফারহানার অবস্থা দেখে। গতকাল রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেটকে সরাসরি টেট দিয়েছিল। তারপর তারেক রহমান থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী রুমিন ফারহানার বিরুদ্ধে যায় এবং আজকে রুমিন ফারহানার এই অবস্থা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই গ্রেফতারের পিছনে কে কে রয়েছে এবং গতকালকের ঘটনার পর আজকে পর্যন্ত সারা দেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ, দেশের জনগণ বিক্ষোভ করে মিছিল করে। ডক্টর ইউনূসও কিন্তু এই বিষয়টা নিয়ে বয়েছিলেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে রুমিন ফারহানার অবস্থা এবং দেশের রাজনীতির অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। 17 বছরের সম্পর্ক এক নিমিষেই শেষ। বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের বুকে কাঁপন ধরাতো, আজ তাকেই কিনা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বিএনপি। রাজনীতির মাঠে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হল পুরো বাংলাদেশ। 30 ডিসেম্বর দিনটি বিএনপির ইতিহাসের পাতায় লেখা থাকবে এক কালো অধ্যায় হিসেবে। একদিকে দলের মা এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়, আর অন্যদিকে ঠিক এই শোকের মুহূর্তেই দলের অন্যতম লড়াকু সৈনিক রুমিন ফারহানার বহিষ্কার। তারেক রহমান দেশে ফিরেই বুঝিয়ে দিলেন তিনি কতটা কঠোর। দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে নিজের জেদে অটল রইলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আর রুমিনের এই দুঃসাহসের চড়া মাসুল এবার তাকে দিতে হলো। তারেক রহমান দেশে পা রাখার সাথে সাথে তার নির্দেশে দল থেকে ছুঁড়ে ফেলা হলো রুমিনকে। যে দলের জন্য তিনি দিনরাত এক করে লড়েছেন সেই দল থেকেই তাকে এমন অপমানজনকভাবে বিদায় নিতে হবে তা হয়তো রুমিন নিজেও স্বপ্নে ভাবেননি। ঘটনার শুরুটা বেশ নাটকীয়। বিএনপির হাইকমান্ড থেকে যখন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী হিসেবে শরিক দলের নেতাকে বেছে নেওয়া হলো তখন থেকেই বারুদ জমছিল। সবাই ভেবেছিল দলের প্রতি অনুগত থেকে রুমিন ফারহানা হয়তো চুপচাপ এই সিদ্ধান্ত মেনে নেবেন, কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা। তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে রুমিন ফারহানা সোজা জানিয়ে দিলেন তিনি মাঠ ছাড়বেন না। দলের কঠোর নির্দেশ অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। আর এতেই নড়ে চড়ে বসল বিএনপির শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন হলো, কেন তারেক জিয়া দেশে ফিরেই রুমিন ফারহানাকে আর সহ্য করতে পারলেন না? কেন রুমিন দলের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে একাই লড়ার সাহস দেখালেন? এই বিদ্রোহের পেছনে কি শুধুই এমপি হওয়ার লোভ, নাকি লুকিয়ে আছে পুরনো কোনো ক্ষোভ? রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা বলছেন এই দ্বন্দ্ব আজকের নয়। রুমিন ফারহানার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং তার নিজস্ব বলয় তৈরি করা নিয়ে হাইকমান্ড আগে থেকেই কিছুটা বিরক্ত ছিল। তার উপর তারেক রহমানের উপস্থিতিতেই সরাসরি বিদ্রোহ করে বসা যেন কফিনে শেষ পেরেক ঠুকে দিল। রুমিন ফারহানা যে সহজে দমে যাওয়ার পাত্রী নন সেটা তার রক্তেই মিশে আছে। তার এই বিদ্রোহী আচরণের পেছনের কারণ খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে অতীতে। রুমিন ফারহানার পরিচয় শুধু বিএনপির নেত্রী নয়, তার সবচেয়ে বড় পরিচয় তিনি মহান ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে। অলি আহাদ ছিলেন সেই নেতা যিনি সারা জীবন আপোষহীন রাজনীতি করেছেন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি কখনোই কারো চোখ রাঙানিকে ভয় পাননি। ইতিহাস আজ যেন বড় অদ্ভুতভাবে ফিরে এলো। 1973 সালে অলি আহাদ যেমন তৎকালীন আওয়ামী লীগের প্রবল জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করার সাহস দেখিয়েছিলেন, ঠিক একইভাবে 2025 সালে এসে তার মেয়ে রুমিন ফারহানা একই কাজ করলেন। বাবার মতোই তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের নীতিতে অটল রইলেন।
বাবার রক্তে যার ধমনীতে তিনি কি আর হাইকমান্ডের ধমকে চুপ থাকেন? রুমিন প্রমাণ করলেন তিনি অলি আহাদেরই মেয়ে, স্রোতের বিপরীতে যাওয়াই যার স্বভাব। গত 17 বছর ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন রুমিন ফারহানা। টক শো থেকে রাজপথ, কোথায় ছিলেন না তিনি? যখন বিএনপির অনেক বড় বড় নেতা মামলার ভয়ে গর্তে লুকিয়েছিলেন, তখন রুমিন ফারহানা একাই বাঘিনীর মতো সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। সংসদে দাঁড়িয়ে তার ক্ষুরোধার বক্তব্য সরকারের অনেক মন্ত্রীর বুকে কাঁপন ধরিয়ে দিত। সেই রুমিন ফারহানাই আজ নিজ দলেই অবহেলিত। যে দলের জন্য তিনি এত ঘাম ঝরিয়েছেন, সেই দলই আজ তাকে ঘরের শত্রু বিভীষণ মনে করছে। রাজনীতির দাবা খেলায় তারেক রহমান হয়তো ভেবেছিলেন রুমিন ফারহানাকে সাইডলাইন করে দিলে তিনি চুপ হয়ে যাবেন, কিন্তু রুমিন ফারহানা যে চুপ থাকার মানুষ নন, সেটা তিনি হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন। তারেক রহমানের কি রুমিনের এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে কোনো ভয় ছিল, নাকি রুমিন ফারহানা দলের চেয়েও বড় হয়ে উঠছিল, যা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া ব্যারিস্টার রুমিন ফারহানাকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে আওয়ামী লীগের দালাল বলে আখ্যায়িত করেছেন। এক রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানার বক্তব্য ও কর্মকাণ্ড স্পষ্টভাবে ক্ষমতাসীন দলের ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে, যা বিএনপির আদর্শ ও রাজনৈতিক অবস্থানের পরিপন্থী। তারেক জিয়ার দাবি, এই ধরনের মন্তব্য দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিরোধী রাজনীতিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারেক জিয়া আরও অভিযোগ করেন, বিএনপির পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা বা তাদের বক্তব্যকে শক্তিশালী করার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেন এবং প্রতিপক্ষের ভাষায় কথা বলেন, তারা প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তার ভাষায়, এই ধরনের ভূমিকা জনগণের আস্থা নষ্ট করে এবং আন্দোলন সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করে তোলে। তারেক জিয়ার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রুমিন ফারহানাকে আওয়ামী লীগের দালাল আখ্যা দেওয়ায় বিএনপির ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ একে দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর বার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি বিএনপির অভ্যন্তরীণ সংকট ও বিভক্তিরই প্রতিফলন। একটা জিনিসকে কেউ বিশ্বাস করে না, সেটা হলো সাপ। সাপকে যে বিশ্বাস করে, সে সাপের হাতেই ছবলের শিকার হয়। এই আমলাতন্ত্র নামক সাপটা বাংলাদেশ আওয়ামী লীগকে ছবল দিয়েছে, যে ছবলের বিষে আওয়ামী লীগ এখন নীল হয়ে গেছে। আমার এই ভিডিও দেখার পর অনেক আমলা আছেন আমার কাছের মানুষ, তাদের অনেক গায়ে লাগবে, তারা আমাকে অনেক কথা বলতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার। বাংলাদেশ আওয়ামী লীগের এই পতন ত্বরান্বিত হয়েছে আমলাতন্ত্রের দীর্ঘমেয়াদী হঠকারী সিদ্ধান্তের কারণে। আওয়ামী লীগ দলগতভাবে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, বেশিরভাগ সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল এই আমলারা, এই আমলা নামক মাফিয়ারা, এই আমলাতন্ত্রের ক্রিমিনালরা, এবং এদের যে দালাল শ্রেণীর নেতাকর্মী আছে, তাদের সাথে যোগ সাজসে বিভিন্ন ধরনের অপকর্ম সম্পাদন করত এই শ্রেণীর নেতাকর্মীরা বিভিন্নভাবে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে, যার কারণে 5 আগস্টের সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপর সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল। সিন্ডিকেট, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে নিয়ন্ত্রণগুলো, এগুলো কারা করতো? এক শ্রেণীর ব্যবসায়ী। এই ব্যবসায়ী শ্রেণীকে নিয়ন্ত্রণ করতো আমলাতন্ত্র। এই সিদ্ধান্তগুলোর কারণে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছিল, যার কারণে পতন ঘটানো সম্ভব হয়েছে। অন্যথায় এই জুলাই জঙ্গিরা, এই তথাকথিত একটা মৌলবাদী শ্রেণী কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের মতো এরকম শক্তিশালী রাজনৈতিক সংগঠনকে এত সহসায় পতনের দিকে ধাবিত করতে পারতো না, যার পুরো দায়টা আমলাতন্ত্রের। এবং এই যে জুলাই আগস্টের যে তথ্যের আদান প্রদান হয়েছে, তথ্য পাচার হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র যেভাবে আওয়ামী লীগকে গ্রাস করেছিল, আওয়ামী লীগের পতন 2 দিন পরে কিংবা আগে হতোই, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আজকে এত কথা বলার একটাই কারণ, ব্যারিস্টার রুমিন ফারহানা, আমার সাথে তার মতাদর্শের অমিল থাকতে পারে, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার স্ট্রেট কথা বলার জন্য। তিনি ক্লিয়ার কাট কথা বলেন, যা বলেন মুখের উপরে বলেন। আজকে তার ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনের প্রচারণার সময় সেখানে এক আমলা হয়তো বা তার বিরুদ্ধে কিছু একটা বলেছিল কিংবা কোনো কাজে বাধা দিয়েছিল, তিনি সেই আমলাকে যেভাবে প্রতিবাদ করেছেন, যে ভাষায় কথা বলেছেন, এইটাই হওয়া উচিত আমলাতন্ত্রের উপর রাজনৈতিক নেতাদের বক্তব্য। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের উচিত আমলাদেরকে এভাবেই ব্যবহার করা, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হচ্ছে কি আমলারা, প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছে কি আমলারা, আর এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ। একজন জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। সো একজন প্রতিনিধি কখনোই আমলাতন্ত্রের চামবাজি করতে পারে না, এটা হয় না। এটা গণতন্ত্রকে নষ্ট করে, এটা গণতন্ত্রের সৌন্দর্যকে ধ্বংস করে ফেলে। ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যটা দেখার পর আমার বুকের শিরা একদম টান টান হয়ে গেছে, যে অনেকদিন পর দেখলাম একজন আমলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে একজন মহিলা, যার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করেছে স্থায়ীভাবে, নিজেও বলেছে
বলেছেন আমার কোনো দল লাগে না, আমি ব্যারিস্টার রুমিন ফারহানা। স্পেশালি রুমিনা পারের গার্ডসটা আমার ব্যাপক ভালো লেগেছে, কারণ রাজনৈতিক নেতাদের এভাবেই তার জনগণকে, তার নেতাকর্মীদেরকে প্রোটেক্ট করা উচিত বলে আমি মনে করি। ব্যারিস্টার রুমিন ফারহানা সেটা করে দেখিয়েছেন। ভিডিওটা না দেখলে আপনারা অনেক বড় একটা বিষয় মিস করবেন। আসেন ভিডিওটা দেখি। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা কিছু করতে পারেন না। এইরকম দেখাই আপনাদের। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা বলেছেন এখানে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আওয়ামী লীগের সময় এই আমলারাই দালালি করতো, এখন এই আমলারাই, যে আমলারা তখন দালালি করতো তার এখন বিএনপির দালালি করতেছে, জামাতের দালালি করতেছে, কারণ এদের কোনো চরিত্র নাই। এরা যেদিকে ঝড় আসে সেদিকে ছাতা ধরে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সেটাই বুঝিয়েছেন। আশা করি ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির মতো কোনো দলে আবার পুনরায় ফিরে যাবেন না, তাকে যতই অফার করা হোক না কেন। তিনি আরেকটা ভিডিওতে বলেছেন তাকে মন্ত্রিত্বের অফার দেওয়া হচ্ছে, দল থেকে বারবার ফোন করা হচ্ছে, কারণ ব্যক্তিগতভাবে ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক জনপ্রিয় ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়াতে। সোদের তিনি নির্বাচনী বৈতরণী খুব সহসায় পার হয়ে যাবেন, এটা বিএনপি বুঝতে পারছে। পেরে তাকে বারবার বলা হচ্ছে আসনটা ছেড়ে দিতে, তাকে মন্ত্রী অফার করা হচ্ছে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা গণমানুষের নেতা, জনমানুষের নেতা, তার শরীরে ভাষা সৈনিক অলি আহাদের রক্ত বহমান। এই রক্ত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেমানি করতে পারে না। হতে পারে তিনি যে দলের আদর্শকে ধারণ করেন সেই দলটা মধ্যপন্থী দল, সেই দলটা পাকিস্তানের আদর্শকে ধারণ করে, কিন্তু ব্যক্তি রুমিন ফারহানা কখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন নাই, এটা আমি কখনো শুনি নাই। সো আমি রুমিন ফারহানার পক্ষে বলবো, এবং রুমিন ফারহানা যে কাজটা করেছেন তার জন্য আমি আবারও রুমিন ফারহানাকে স্যালুট জানাই। বাংলাদেশে এই আমলাতন্ত্রকে যদি আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি, যদি আমলাতন্ত্রের দৌরাত্ম্য বন্ধ না করতে পারেন, তবে বাংলাদেশের স্থিতিশীলতা কখনো কোনোদিনও সম্ভব না। আমলাতন্ত্রের এই বিষ বৃক্ষকে উপড়ে না ফেললে কখনোই জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। আমলাতন্ত্রের এই দৌরাত্ম্যকে সবাই একসাথে এক হয়ে রুখে দিতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিশ্ব মিডিয়া এখন দূরবীন দিয়ে খুঁজছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে কেন হঠাৎ করে ডক্টর ইউনূসকে সকলে দূরবীন দিয়ে খুঁজছে। তার মেইন রিজন হচ্ছে আগামীতে যে 12ই ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন দিবে, সে বিষয়ে ডক্টর ইউনূস থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব আছে ডাস্টবিন শফি, তিনি কিন্তু সে সকল বিষয় হতে দিচ্ছেন না। তিনি নিজেই আল জাজিরাকে একটি ইন্টারভিউ দিয়ে দিয়েছেন। তিনি আল জাজিরাকে ইন্টারভিউ দেওয়ার শুরুতেই প্রথমে বলেছেন সকলে এখন নির্বাচন নিয়ে বিজি আছে, কেউ এখন ইন্টারভিউ দিতে ইচ্ছুক না। যখন আল জাজিরার এক সাংবাদিক এই ডাস্টবিন শফিককে জিজ্ঞেস করলো যে বাংলাদেশের মধ্যে এত পরিমাণ মব হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, এবং অনেক হিন্দু যুবককে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, আপনারা কি ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশের প্রশাসন কি ভূমিকা পালন করেছে? যখন এই প্রশ্ন জিজ্ঞেস করা হয় তখন তিনি ঢালাওভাবে বলে দেন যে আমরা সেনাবাহিনী এবং পুলিশকে মোতায়েন করেছিলাম, তারা সেখানে কঠোরভাবে ভূমিকা পালন করতে পারেনি। মানে তাদের উপর দোষ চাপিয়ে দেয়, সেনাবাহিনীর উপর দোষ চাপিয়ে দেয়। তাহলে তো বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় এরকম মব সংগঠিত হয়েছে, আরো বিভিন্ন রকম হত্যা গুম হয়েছে, সকল কিছুতেই সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করেনি। তাহলে কি সেনাবাহিনী ইন্ধন দিয়ে সকল কিছু করাচ্ছে? এই ডাস্টবিন শফিকের কথা মতো তো সেটাই বোঝা যাচ্ছে। সেনাবাহিনী কি আপনাদের হুকুম মানে না, নাকি সেনাবাহিনী যেটা বুঝে সেটাই করে? মেন ঘটনা হচ্ছে আপনারা নিজেরাই মব করতে দিয়েছেন, এবং সেনাবাহিনী পুলিশকে আগে থেকেই বলে দিয়েছেন যারা মব করছে তাদের উপর যাতে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না করা হয়। যখন মব শেষ তখন আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী পুলিশ গিয়ে ওই জায়গাগুলো ক্লিন করতেছে। শুধু তাই নয়, এই যে আপনার প্রথম আলোর কার্যালয় ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যখন ফায়ার সার্ভিস আসতেছিল সে জায়গায় পর্যন্ত তারা মব করে ফায়ার সার্ভিসকে আসতে দেয়নি। তারেক রহমানকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রুমিন ফারহানা। সাম্প্রতিক এক রাজনৈতিক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করে দেশের রাজনীতিকে দুর্নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছেন, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। রুমিন ফারহানা বলেন, এত বছর ধরে বিদেশে নিরাপদে বসে শুধু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু মাঠে যে সহিংসতা, মামলা, গ্রেফতার ও দমনপীড়নের শিকার হচ্ছেন সাধারণ নেতাকর্মীরা, তার দায় কে নেবে? তার মতে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থেকে আন্দোলনের ডাক দেওয়া রাজনৈতিক দায়িত্বশীলতার অভাবেরই প্রমাণ। তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশে একাধিক দুর্নীতি মামলা রয়েছে, এবং সেই প্রেক্ষাপটে দীর্ঘদিন বিদেশে অবস্থান করাই প্রমাণ করে তিনি আইনের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।
রুমিন ফারহানা বলেন, যে নেতা নিজেই দুর্নীতির দায়ে অভিযুক্ত তিনি কিভাবে দেশের মানুষের জন্য নৈতিক রাজনীতির কথা বলেন, এটাই বড় প্রশ্ন। তার বক্তব্যে আরও উঠে আসে নেতৃত্বের সংকট। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে রুমিন ফারহানার বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। রুমিন ফারহানার বিভিন্ন পক্ষে কথা, বিপক্ষে কথা, অন্যদিকে ডক্টর ইউনূসের অবস্থা বা দেশের রাজনীতি নিয়ে, এগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।